বেসামরিক ড্রোনে ফুটবল তারকা লামিন ইয়ামাল তোলপাড় আন্তর্জাতিক মহলে আন্তর্জাতিক অঙ্গনে চলছে চরম বিতর্ক। আসসালামু আলাইকুম, দেখছিলেন নজর টেলিভিশনের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবার বিস্তারিত। মোদী সরকারের চোখ রাঙা নিয়ে উপেক্ষা করে ক্রমেই বড় হতে চলেছে রাজপথের মিছিল। সংঘাতের রাতে ইন্টারনেট বন্ধের পাশাপাশি ব্যাপক পুলিশ মোতায়েন করেও থামানো যাচ্ছে না আন্দোলনকারীদের। উল্টো এই বিক্ষোভের স্ফুলিঙ্গ এখন ছড়িয়ে পড়েছে পুরো ভারতে। ককরোচ জনতা পার্টির বিক্ষোভের প্রাণকেন্দ্র যন্তর মন্তরে ব্যাপক পুলিশ মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। এতে সেখানে থাকা বিক্ষোভকারীরা সরিয়ে দিতে পুলিশি হামলার সংখ্যা বাড়ছে। এরই মধ্যে সরকারের নির্দেশে দিল্লির কিছু এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। 22 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। এ নিয়ে আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মোদী সরকারের চোখ রাঙানি উপেক্ষা করে ক্রমেই বড় হচ্ছে রাজপথের মিছিল। সংঘাত এড়াতে ইন্টারনেট বন্ধের পাশাপাশি ব্যাপক পুলিশ মোতায়েন করেও থামানো যাচ্ছে না আন্দোলনকারীদের। উল্টো এই বিক্ষোভের স্ফুলিঙ্গ এখন ছড়িয়ে পড়েছে পুরো ভারতে। ককরোচ জনতা পার্টির বিক্ষোভের প্রাণকেন্দ্র যন্তর মন্তরে ব্যাপক পুলিশ মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। এতে সেখানে থাকা বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশি হামলার সংখ্যা বাড়ছে। এরই মধ্যে সরকারের নির্দেশে দিল্লির কিছু এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। 22 জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। সিজেপি শঙ্কা করে বলেছে সরকার তাদের উপর আরেকবার হামলার পরিকল্পনা করেছে। এ ব্যাপারে এক্সে এক পোস্টে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, যন্তর মন্তরে ইন্টারনেট সেবা বন্ধ, সরকার কি তাহলে আরেকটি নির্মম হামলার প্রস্তুতি নিচ্ছে? দিল্লির যন্তর মন্তরে গত 2 মাস ধরে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি। তাদের এই আন্দোলন গত কয়েকদিন ধরে বেগবান হচ্ছে। তেমন পরিস্থিতি 16টি মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। যন্তর মন্তরে ভিড় আরো বাড়তে থাকায় বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 16টি স্টেশন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পাটনা, সুরাট ও লখনৌ সহ একাধিক বড় শহরে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে। মহারাষ্ট্রের বিশিষ্ট মারাঠা আন্দোলনকারী মনোজ জোরাঙ্গি পাতিল সিজেপি প্রতিষ্ঠাতা ও নেতৃত্বের সঙ্গে দেখা করে এই আন্দোলনের প্রতি নিজেদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। পাটনা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও সুরাটে বিক্ষোভকারীরা রাজপথে নেমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। উত্তরপ্রদেশের লখনৌতে এক অভূতপূর্ব রাজনৈতিক সংঘাত দেখা গেছে, যেখানে বিজেপি এবং কংগ্রেস মুখোমুখি প্রতিবাদ মিছিল করছে। উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রায়ের নেতৃত্বে দলের কর্মীরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে ঘিরে যাওয়ার চেষ্টা করেন। দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর প্রতি দুর্ব্যবহারের প্রতিবাদ জানান তারা। এমন পরিস্থিতিতে 23 জুলাই সকালে নতুন ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং বিচার হবে দ্রুত বিচার আদালতে। ফেসবুকে মোদী লিখেছেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না। প্রশ্ন ফাঁসে জড়িতদের দ্রুত কঠোর শান্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালতের গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে বলেছে। ফলে দাবাননের মতো ছড়িয়ে পড়া এই আন্দোলন ভারতের কেন্দ্রীয় সরকার তো বটেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বড় ধরনের অস্বস্তি ও নতুন এক রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। হাসিবুল হোসেন অর্ণব, নজর টেলিভিশন, নিউজ ডেস্ক। একদিকে যুদ্ধ আরো কিছু বিস্তৃত হওয়ার শঙ্কার কথা বলছে ইসরায়েল, অন্যদিকে দাবি করছে আপাতত সরাসরি সংঘাত জড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই। এই দুই ধরনের বার্তা নতুন করে প্রশ্ন তুলছে, আসলে কোন কৌশলে এগোচ্ছে তেল আবিব? বিশেষজ্ঞদের মতে ইসরায়েল আপাতত অপেক্ষার নীতি নিয়েছে। তাদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরান যত বেশি পরস্পর দুর্বল করবে ততই কৌশলগতভাবে লাভবান হবে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরান নতুন দফায় উত্তেজনা শুরু হলেও ইসরায়েল এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে অংশ নেয়নি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একদিকে যুদ্ধ আরো বিস্তৃত হওয়ার শঙ্কার কথা বলছে ইসরায়েল, অন্যদিকে দাবি করেছে আপাতত সরাসরি সংঘাতে জড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই। এই দুই ধরনের বার্তা নতুন করে প্রশ্ন তুলছে, আসলে কোন কৌশলে এগোচ্ছে তেল আবিব? বিশ্লেষকদের মতে ইসরায়েল আপাতত অপেক্ষার নীতি নিয়েছে। তাদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরান যত বেশি পরস্পরকে দুর্বল করবে ততই কৌশলগতভাবে লাভবান হবে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন দফায় উত্তেজনা শুরু হলেও ইসরায়েল এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে অংশ নেয়নি।
ওয়াশিংটন তেল আবিবকে অভিযানে যোগ দেওয়ার অনুরোধ করেননি। তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র চাইলে অভিযানে অংশ নিতে প্রস্তুত ইসরায়েল। সোমবার রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে এক নিরাপত্তা বৈঠকে সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের অনুরোধে যুদ্ধে অংশ নেওয়া, ইরানের হামলার জবাব দেওয়া অথবা বড় হুমকি দেখা দিলে আগাম হামলা চালানোর বিকল্প। তবে ইসরায়েল কর্মকর্তাদের একটি অংশ মনে করছেন বর্তমানে পরিস্থিতি তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক, কারণ যুক্তরাষ্ট্রের সামরিক চাপ এবং নিষেধাজ্ঞার প্রভাবে ইরানের অর্থনীতি দুর্বল হচ্ছে। দেশটির উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট তেহরানের শাসন ব্যবস্থার উপর বাড়তি চাপ তৈরি করেছে। তবে ইসরায়েল স্বীকার করেছে হরমুজকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকলে তাদের সংঘাতের জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটি একদিকে সামরিক প্রস্তুতি ধরে রেখেছে, অন্যদিকে কূটনৈতিক তৎপরতার দিকেও নজর রাখছে। অর্থাৎ আপাতত সরাসরি যুদ্ধে নয়, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পরবর্তী পদক্ষেপ নিতে চায় তেল আবিব। হাসিবুল হোসেন অর্ণব, নজর টেলিভিশন, ইন্টারন্যাশনাল ডেস্ক। মাত্র কয়েক মাসের ব্যবধানে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বেড়েছে অসন্তোষ। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে ও একাধিক জনমত জরিপে বলছে, ইরাক, আফগানিস্তান কিংবা ভিয়েতনামের যুদ্ধের তুলনায় অনেক দ্রুত জনসমর্থন হারাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সামরিক অভিযান। প্রশ্ন উঠেছে, ইরান যুদ্ধ কি যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি অজনপ্রিয় যুদ্ধ পরিণত হতে যাচ্ছে? ট্রাম্প প্রশাসন যুদ্ধটিকে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের অংশ হিসেবে তুলে ধরলেও মার্কিন জনগণের বড় অংশ তা ভিন্নভাবে দেখাচ্ছেন। ওয়াশিংটন পোস্ট ইউসির জরিপে দেখা গেছে ৬৮% মার্কিনী মনে করেন ইরান যুদ্ধ লড়ার মাত্রা ছিল না, বিপরীতে ২৮% মাত্র যুদ্ধের পক্ষেই ছিল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাত্র কয়েক মাসের ব্যবধানে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বেড়েছে অসন্তোষ। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ এবং একাধিক জনমত জরিপ বলছে, ইরাক, আফগানিস্তান কিংবা ভিয়েতনাম যুদ্ধের তুলনায় অনেক দ্রুত জনসমর্থন হারাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সামরিক অভিযান। প্রশ্ন উঠছে, ইরান যুদ্ধ কি যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি অজনপ্রিয় যুদ্ধে পরিণত হচ্ছে? ট্রাম্প প্রশাসন যুদ্ধটিকে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের অংশ হিসেবে তুলে ধরলেও মার্কিন জনগণের বড় অংশ তা ভিন্নভাবে দেখছেন। ওয়াশিংটন পোস্ট ইপসসের জরিপে দেখা গেছে ৬৮% মার্কিনী মনে করেন ইরান যুদ্ধ লড়ার মতো ছিল না, বিপরীতে মাত্র ২৮% মতে এই যুদ্ধ প্রয়োজনীয় ছিল। ইতিহাস বলছে, ইরাক ও আফগানিস্তান যুদ্ধও একসময় ব্যাপক জনসমালোচনার মুখে পড়েছিল, তবে সেই অবস্থায় পৌঁছাতে সময় লেগেছিল অনেক বেশি। আফগানিস্তান যুদ্ধে প্রায় ১২ বছর পর এবং ইরাক যুদ্ধে কয়েক বছর পর সংখ্যাগরিষ্ঠ মানুষ যুদ্ধকে অপ্রয়োজনীয় বলতে শুরু করেন, কিন্তু ইরান যুদ্ধের ক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই এমন নেতিবাচক জনমত তৈরি হয়েছে। শুধু যুদ্ধের প্রয়োজনীয়তা নয়, এর প্রভাব নিয়েও উদ্বিগ্ন মার্কিনীরা। কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে ৪৫% নিবন্ধিত ভোটার বলছেন ইরান যুদ্ধ বিশ্বে যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে। অন্যদিকে ৩৩% মতে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করেছে। যুদ্ধকে ভুল সিদ্ধান্ত বলার ক্ষেত্রেও দ্রুত পরিবর্তন দেখা গেছে। এক জরিপে দেখা যায়, যুদ্ধ শুরুর ২ মাসেরও কম সময়ের মধ্যে ৬১% মার্কিনী এটিকে ভুল সিদ্ধান্ত হিসেবে চিহ্নিত করেছেন। অথচ একই পর্যায়ের জনমত তৈরি হতে ইরাক যুদ্ধে প্রায় ৪ বছর এবং ভিয়েতনাম যুদ্ধে ৬ বছরেরও বেশি সময় লেগেছিল। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাবও উদ্বেগ বাড়াচ্ছে। তেলের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের ব্যয় বাড়ছে, যা ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়াতে পারে। যদিও যুদ্ধটি এখনও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু হয়ে ওঠেনি, তবু দ্রুত কমে যাওয়া জনসমর্থন ট্রাম্প প্রশাসনের জন্য স্পষ্ট সতর্কবার্তা। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধ দীর্ঘায়িত হলে এই অসন্তোষ আরও বাড়তে পারে এবং এর রাজনৈতিক প্রভাবও আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। ফিলিস্তিনি পতাকা হাতে ইউরোজয়ী তরুণ স্প্যানিশ ফুটবলার লামিন ইয়ামাল মাঠের দুর্দান্ত পারফরমেন্সের কারণে কোটি মানুষের কাছে পরিচিত এই তারকার ছবি এবার দেখা গেল সামরিক ড্রোনে।
আর এই ছবিকে ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা। যুদ্ধের ময়দানে একজন ফুটবলারের ছবি কেন ব্যবহার করা হলো আন্তর্জাতিক অঙ্গনে, এখন উঠেছে সেই প্রশ্ন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনি পতাকা হাতে বিশ্বকাপ জয়ী তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। যে ফুটবলারকে কোটি মানুষ চেনে মাঠের দুর্দান্ত পারফরমেন্সের জন্য, সেই ইয়ামালের ছবি এবার দেখা গেল একটি সামরিক ড্রোনে। আর সেই ছবিকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। যুদ্ধের ময়দানে একজন ফুটবলারের ছবি কেন ব্যবহার করা হলো, সেই প্রশ্নই এখন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে। এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় একটি ড্রোনে ফিলিস্তিনি পতাকা হাতে থাকা লামিন ইয়ামালের ছবি ব্যবহার করা হয়েছে। ড্রোনটির গায়ে লেখা ছিল, ফিলিস্তিন ও ইরানের সমর্থকরাই বিশ্বের প্রকৃত চ্যাম্পিয়ন। ফুটবলের জনপ্রিয় এক তারকাকে সামরিক প্রচারণায় ব্যবহার করার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। IRGC জানিয়েছে, মঙ্গলবার তারা অপারেশন ভিক্টোরি 2 এর 24তম ধাপ পরিচালনা করেছে। তাদের দাবি, এই অভিযানে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে ইরানের এসব দাবির বিপরীতে কুয়েত, বাহরাইন ও জর্ডান জানিয়েছে তাদের আকাশ সীমায় প্রবেশ করা একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সময় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে, টানা 10 দিনের মতো ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এদিকে IRGCর ভিডিওতে ব্যবহৃত ছবিটি কোনো যুদ্ধক্ষেত্রের নয়। এটি 2026 সালের মে মাসে বার্সেলোনার লা লিগা শিরোপা উদযাপনের সময় তোলা। সেদিন ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে উদযাপন করছিলেন লামিন ইয়ামাল। সেই ছবি এবার যুদ্ধের প্রচারণামূলক ভিডিওতে ব্যবহার করা হয়েছে। মূলত ওই ছবি প্রকাশের পর থেকে ইয়ামালকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। অনেকেই সেই সময় ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের জন্য তার প্রশংসা করেন। আবার কেউ কেউ মনে করেন খেলোয়াড়দের রাজনৈতিক অবস্থান প্রকাশ করা উচিত নয়। বিষয়টি নিয়ে ইসরায়েলের কর্মকর্তারাও সমালোচনা করছেন। তবে ইয়ামালের পাশে দাঁড়িয়েছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি লিখেছিলেন, ফিলিস্তিনি পতাকা বহন করাকে ঘৃণা ছড়ানো বলা সম্পূর্ণ অযৌক্তিক। অন্যদিকে বিশ্বকাপ ফাইনাল ঘিরে গাজা উপত্যকায় স্পেনের প্রতি সমর্থনের ঢেউ দেখা যায়। ফিলিস্তিনের প্রতি স্প্যানিশ সরকারের ধারাবাহিক অবস্থান ও লামিন ইয়ামাল সহ দেশটির বেশ কয়েকজন ফুটবলারের প্রকাশ্য সংহতির কারণে অনেক ফিলিস্তিনি সমর্থক আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের জয় কামনা করেছিলেন। এবার অন্যান্য সংবাদ। জাতীয় মহিলা সংস্থা বাংলাদেশ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন ট্রেডে সম্পূর্ণ বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে থাকে। প্রশিক্ষণের মধ্যে রয়েছে দর্জি বিজ্ঞান, কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, এমব্রয়ডারি, ব্লক বাটিক সহ আরও অনেক প্রশিক্ষণ। এ বিষয়ে কুষ্টিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন এনএস সোহান, ছবি তুলেছেন রনি ইসলাম। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশে পূর্ব মজমপুর সাদ্দাম বাজার সংলগ্ন কুষ্টিয়া জাতীয় মহিলা সংস্থার জেলা কার্যালয়ে গিয়ে দেখা যায় পাশাপাশি 2টি রুমে 41তম ব্যাচের 2 ট্রেডের ট্রেনিং চলছে। একটি কম্পিউটার, অন্যটি দর্জি বিজ্ঞান। কুষ্টিয়া জাতীয় মহিলা সংস্থার ট্রেনিং সেন্টারটি নারীদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের জন্য কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক ডিজাইন ও দর্জি বিজ্ঞানের মাধ্যমে সেলাই ও এমব্রয়ডারি ট্রেনিং করানো হয়। এখানে আমাদের মূলত গ্রাফিক ডিজাইন 2 ধরনের শিক্ষা দেওয়া হয়। একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, আরেকটা হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন। তার ভিতরে আমরা এখানে শিখছি গ্রাফিক ডিজাইনে। এখানে স্যার অনেক ভালো শেখায়, প্রশিক্ষণ দেয় অনেক সুন্দর করে, হাতে আমাদের হচ্ছে প্র্যাকটিক্যালে দেখাই দেয়, সেটা আমরা হচ্ছে কমপ্লিট করি। এখানে ভবিষ্যতে এভাবে যদি আমরা শিখতে পারি তাহলে অনেক ভালো কিছু হয়তো আমরা শিখতে পারবো। মানে ভালো প্রতিষ্ঠানে জব পাইলে সেখানে ভালো কিছু যাতে আমরা করতে পারবো, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আমি এখানে সেলাই এবং এমব্রয়ডারি কাজ শিখতেছি। এখানে কাজে যথেষ্ট ভালো এবং সুযোগ সুবিধা খুবই ভালো। এটা শেখার মাধ্যমে আমি এই কাজ করে অনেক কিছু করতে পারবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। আমার অনেক একটা ইনকামের একটা সুযোগ হবে ইনশাআল্লাহ। তো আমি নিজের পায়ে হয়তো দাঁড়াতে পারবো, এভাবে কিছু সাহায্য করতে পারবো পরিবারকে। এখানে সুযোগ সুবিধা যথেষ্ট ভালো এবং এনারা অনেক ভালো শেখায়। তো আমার মনে হয় এই প্রতিষ্ঠানটা যথেষ্ট ভালো। জাতীয় মহিলা সংস্থার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণার্থীরা দক্ষ ট্রেনারদের তত্ত্বাবধানে সেলাই, এমব্রয়ডারি, কম্পিউটারের মতো
বিভিন্ন ট্রেডে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। এখানে অসহায় দুস্থ নারীরাই এখানে বেশিরভাগ ফর্ম তোলে। তো তারা এখানে সেলাই শেখে এবং বিভিন্ন ধরনের হাতের কাজও শেখে। সেলাই শেখে বলতে দর্জির কাজ শেখে, যেমন নিমা, বাচ্চাদের নিমা, ফ্রক, তারপর সালোয়ার, কামিজ, ম্যাক্সি, পেটিকোট, ব্লাউজ ইত্যাদি পোশাকগুলো, মেয়েদের যে পোশাকগুলো আর কি, সেই পোশাকগুলো বানানো শেখানো হয় আর কি। আর এমব্রয়ডারি হাতের কাজ, যেমন হুকের ঘর, বোতাম ঘর, মানে যেগুলো পোশাক বানাইতেই লাগে সেইগুলো, তাছাড়া একটু লামসাম একটু হাতের কাজও, ফুলের কাজ তোলানো শেখানো হয়, যেমন ভরাট, যশোর স্টিচ, বোতাম স্টিচ, তারপর কাঁথা ফোর, মাকড়সার জাল ইত্যাদি ইত্যাদি সেলাই শেখানো হয়। আমাদের কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে জাতীয় মহিলা সংস্থায় কম্পিউটার প্রোগ্রাম রান আছে। এখানে 2টা কোর্স করানো হয়। একটা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এখানে হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে সার্টিফিকেট দেওয়া হয় 6 মাসের শর্ট কোর্স। আর কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন, এটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে 6 মাসের কোর্স। এই প্রশিক্ষণগুলো নারীদের আত্মনির্ভরশীল ও দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। সাধারণত কোর্সগুলোতে ভর্তির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস চাওয়া হয় এবং বয়সসীমা 35 বছরের মধ্যে হতে হয়। প্রশিক্ষণ শেষে যোগ্য নারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। বাংলাদেশের বেকার, অনগ্রসর এবং সুবিধাবঞ্চিত নারীরা এতে আবেদন করতে পারেন। বিধবা, স্বামী পরিত্যক্তা মেয়েদের নিয়ে আমরা কাজ করি এখানে। যেমন হাওয়া, ইনি হলে এনার হাজবেন্ড আর একটা বিয়ে করেছে, ইনি নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই সেলাইয়ের কাজ দিয়ে, যে সে এখন সবসময় কাজ করে সেলাইয়ের, নিজের এই টাকা রোজগার করি, সে এখন হজে পর্যন্ত গেছে, বুঝছেন। এই সংসারটা তাদের এই শিখিয়ে এইটা দিয়ে চলে, যে স্বামীর কাছে তারা হাত পাতবে, স্বামীর কাছে সেই হাত পাতে না কখনো। একজন স্বামী পরিত্যক্তা যখন স্বামী তাকে ডিভোর্স দেয়, তাদের এই টাকা দিয়ে তাদের নিজের সংসার নিজের পায়ে চালাতে হয়। তারপর আর একটা আমাদের আছে ফারজানা, ওই নিজের দোকান, ঢাকা থাকি কাপড় আনে, এখানে দোকান দিছে, নিজে সেলাই করে সেল দেয় এখান থেকে। তার এটা দিয়ে ছেলেকে সে মানুষ করেছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বানাইছে। কোর্স শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক সনদ প্রদান করা হয়। প্রশিক্ষণ চলাকালীন সংস্থাটির নিয়ম অনুযায়ী ভাতা বা অন্যান্য সুবিধা প্রদান করা হয়। এনএসন, সকাল সংবাদ, কুষ্টিয়া। নগর ধামইরহাটে বোনের সই করা ব্যাংক চেক হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেল এবং লাইসেন্স জবরদখলের অভিযোগে সুফিয়া ট্রেডার্স নামে একটি দোকান সিলগালা করেছে প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার সাজ্জাদ পারভেজ অভিযান চালিয়ে অবৈধভাবে পরিচালিত দোকানটি বন্ধ করে দেন। তবে দোকান বন্ধের পর অভিযুক্ত ভাই মেহেদি হাসান ধামকিতে নিরাপত্তাহীনতা দিন কাটাচ্ছে ভুক্তভোগী বোন ফাতেমা বেগম ও তার পরিবার। জানমালের নিরাপত্তায় তারা প্রশাসনের জোরালো হস্তক্ষেপ দাবি করেছেন। পরিচালিত ছিল। এই গত 1 বছর আগে ব্যবসা আলাদা হয়ে যায়। এই অবস্থা আমরা ব্যবসা চালিয়ে আসতেছি। ডিজেল বিক্রি করি, মোবাইল বিক্রি করি, আমরা বেশি মোবাইল পাইকারি করি, ডিজেল একটু করে খুচরা বিক্রি করি, আবার সামথিং পাইকারি করি। আর পেট্রোল অকটেন 1 লিটার 2 লিটার বিক্রি করি। আর গ্যাসের সিলিন্ডার 2-1টা সাইটে স্বাভাবিক যারা মানুষজন আছে তাদের কাছে আমরা বিক্রি করি। এই পর্যন্ত আমার কথা হচ্ছে, আপনি যে নিজে স্বীকার করেছেন যে লাইসেন্সটা আমার ছোট বোনের নামে বলেননি, আপনি বলছেন যে ছোট বোনের লাইসেন্স, সেই লাইসেন্স আপনি কেমন ফায়ার সার্ভিস থেকে বদলে দেওয়া যায়। তো আর ওরা আসেনি, বিদায় বদল করতে পারেনি, ওরা আসলে আপনি ডেট তারিখ দেখে কেন নেবেন না? ও তো 1 বছর আগে ধামরাট থেকে দেখেছে, 1 বছর আগে আমাকে দেখেছে আপনার গ্যাসের সিলিন্ডার। আপনি অভিযোগ জানেনি যে এক্সপায়ার হয়ে গেছে? আমরা তো ডেট ফেট দেখি না, তারা দিয়ে যায়, আমরা লাগিয়ে রাখি। 2টা আছে আমার কাছে। আপনার পেট্রোল গ্যাসের ব্যবসা, থাকে না, আপনার ডিজেল ব্যবসা চালু করি, এমত অবস্থায় আমার বড় ভাইকে সেই ব্যবসার ম্যানেজার হিসাবে দায়িত্ব দিয়ে যায়। একটা টাকা করবে এই ধরনের কথাবার্তা সে বলে এবং বারবার আমাকে জীবন নাশের হুমকি দেয়। কারণ লাইসেন্স একটা মাত্র ফটোকপি ওনাদের কাছে আছে, সেটা নিয়ে ওরা বারবার আমাকে এটাতে হুমকি দিচ্ছে।
সেগুলো সম্পূর্ণ আমি চাচ্ছি যে আমার ওখান থেকে উদ্ধার করে নেওয়া হোক। আমি যেন নিরাপত্তাভাবে এখানে ব্যবসা চালিয়ে এবং পারিবারিকভাবে থাকতে পারি, এটাই আমি এদিকে নীলফামারীর ডিমলা উপজেলায় প্রশাসনের উদ্যোগে এডিবি প্রকল্পের আওতায় শিক্ষা ও সামাজিক নিরাপত্তামূলক উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সরঞ্জাম, শিক্ষা প্রতিষ্ঠানের খেলাধুলা ও বৈদ্যুতিক সামগ্রী, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, দারিদ্র নারীদের সেলাই মেশিন এবং মৎস্যচাষীদের মাঝে উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী 1 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। প্রশাসন জানায় এসব উপকরণ স্থানীয়দের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2025-26 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আওতায় আমাদের 24 জন অসহায় ব্যক্তির অনুকূলে আমাদের সেলাই মেশিন, 46 জন প্রতিবন্ধী ব্যক্তির অনুকূলে আমাদের হুইল চেয়ার এবং কমিউনিটি ক্লিনিকের অনুকূলে আমাদের ব্লাড প্রেশার মেশিন, আমাদের ওয়েট মেশিন এবং ডায়াবেটিক্স মেশিন আমাদের বিতরণ করা হয়েছে। এবং এই বিতরণ শুধু এখানে থেমে থাকবে না, পরবর্তীতে আমাদের অন্যান্য যে পিছিয়ে পড়া মানুষজন আছে বা এবং আমাদের যে বিদ্যালয়গুলোতে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সে অনুযায়ী আমাদের পরবর্তী অর্থ বছরে যে আমাদের এডিপির আওতায় বিভিন্ন উপকরণ আমরা বিতরণ করব। আশা করি যে সকল মাধ্যমে এই ডেভেলপগুলো আরো এগিয়ে যাবে। আমরা এভাবে করে উপজেলা প্রশাসনকে বলতে চাই যে যাতে ট্রান্সপারেন্সি এর মাধ্যমে জনগণ সেবাটা পায়, এই সেবা নিশ্চিত করার জন্যই তারা ভালো উদ্যোগ গ্রহণ করেছে। এই জন্য প্রয়োজন ও ভুক্তভোগী যারা তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি। গৃহস্থলীর কাজে ব্যবহৃত ছোট পুকুরগুলোতে যারা মাছ চাষ করে, এরকম 4টা ইউনিয়নের 4 জন চাষিকে আমরা মাছের খাদ্য বিতরণ করলাম। পুকুরের পাড়ে শাকসবজি চাষ করার জন্য আমরা শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। এদিকে যশোরের মনিরামপুরে নিখোঁজের 2 দিন পর মহসিন মোল্লা নামের 22 বছর বয়সী এক ভ্যান চালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পর খাজুরা বাওরের রামপুর ঘাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মহসিন গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। স্বজনদের ধারণা, ইঞ্জিন চালিত ভ্যান ও মোবাইল ফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে মরদেহ বাওরে ফেলে যায় দুর্বৃত্তরা। মনিরামপুর থানার পুলিশ জানায় মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এদিকে ভোলার চরমনিকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। এর ধারাবাহিকতায় সকাল 9টা হতে দুপুর 1টা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোনের ব্যবস্থাপনায় ভোলার চরফ্যাশন উপজেলাধীন কোস্টগার্ড আউটপোস্ট চরমনিকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে 265 জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। তিনি আরো বলেন, বাংলাদেশের কোস্টগার্ডের অভিযানে ভবিষ্যতেও এই ধরনের জনসচেতনামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার।